বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার এই কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান মান্দায় বিএনপিতে যে বেহাল অবস্থা, সে অবস্থা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি কিছু অভিমত জানাবো। তবে ইদানিং দেখছি মান্দায় তেলের খুব ক্রাইসিস দেখা দিয়েছে। খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। ইভেন হোলসেলার যারা আছে তারাও তেল মানে বিক্রি করে শেষ করতে পারছে না। কারণ বর্তমানে বিএনপির কিছু নেতাকর্মীরা এত বেশি পরিমাণ তেল ক্রয় করছে বাজার থেকে, যার কারণে বাজারে, মান্দা থানার বাজারে আপাতত তেলের খুব ক্রাইসিস দেখা দিয়েছে। কারণ তারা এই তেলটা ক্রয় করে তাদের নেতাদেরকে এত বেশি মানে তেল মারাতে ব্যস্ত যে এখন আর আমরা খাবারের ক্ষেত্রে তেলের সচেতন হই। বিভিন্ন খাবার দাবার যখন খাই তখন দেখা যাচ্ছে আমরা তেল কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু নিজের নেতাকর্মীরা যেভাবে তেল মারে, এই তেল মারা দেখে আসলে আমাদের তেলের খাবারের মধ্যে তেল খাওয়ার দরকার নেই, এমনিতেই গোটা শরীরটাই তৈলাক্ত হয়ে যায় বর্তমানে অবস্থা। আমি মূল কথাটা বলার আগে আমি বিএনপির একটু অনেক পেছন থেকে শুরু থেকে আমি দুটো কথা বলতে চাই। 1991 সালে আমার যতটুকু মনে আছে মান্দা থানার এমপি ছিলেন, মান্দা আসনে এমপি ছিলেন নাসিরউদ্দিন জিহাদি, জামাত ইসলামের। সে সময় মান্দা থানা বিএনপিতে এরকম অবস্থা ছিল না, খুব নাজুক অবস্থা ছিল। তার আগে যতটুকু আমি শুনেছি যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ভোট পারত 50,000 60,000, বিএনপি ভোট পারত 10,000 12,000, জামাত ইসলাম সেকেন্ড হতো, একটা সময় ছিল। তারপরে 91-এ জামাত ইসলাম এমপি নির্বাচিত হয়। এরপরে বিএনপিকে কিভাবে মান্দাতে স্ট্যাবলিশ করা যায়, এই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় তৎকালীন তানোরের বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মাধ্যম দিয়ে আমাদের কসিমউদ্দিন আহমেদ সাহেবের সাজেশনে সে সময় জননেতা শামসুল আলম প্রামাণিক সুইডেনে ছিলেন, সুইডেন থেকে বাংলাদেশে তাকে নিয়ে আসা হয়। নিয়ে এসে বিএনপিতে তাকে নমিনেশন দেওয়া হয়। নিউ ফেস, একটা গ্রহণযোগ্যতা ওনার ছিল, যার কারণে 96-এ বিএনপি প্রথম মান্দায় বিএনপির এমপি পায় মান্দার মানুষ। এরপরে আস্তে আস্তে বিএনপি আজকে মান্দা থানা বিএনপি একটা দুর্গে হয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময় আমার যতটুকু মনে পড়ে, জনাব শামসুল আলম প্রামাণিকের সঙ্গে দুইটা ব্যক্তি আজকে বিএনপিকে মান্দা থানা প্রতিষ্ঠিত করার পেছনে দুইটা ব্যক্তির অক্লান্ত শ্রম, মেধা সবকিছু ছিল। সেই দুইটা ব্যক্তি হচ্ছে, একটা শ্রদ্ধেয় মোখলেসুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক উনি ডাক্তার ইকরামুল বারী টিপু। সেই সময় মোখলেসুর রহমান মকে বাবজানকে সভাপতি করেছিলেন জনাব শামসুল আলম প্রামাণিক, ডাক্তার ইকরামুল বারী টিপুকে হচ্ছে সাধারণ সম্পাদক করেছিলেন। এই দুটা ব্যক্তি এবং জনাব শামসুল আলম প্রামাণিকের নেতৃত্বে গোটা মান্দা থানা বিএনপি একত্রে ছিল। নেতা ছিলেন আমাদের শামসুল আলম প্রামাণিক এবং তার নির্দেশনায় জনতা মোখলেসুর রহমান মকে ডাক্তার ইকরামুল বারী টিপু তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছেন, তৃণমূল পর্যায়ে দলটাকে সুসংগঠিত করেছেন, দলটাকে স্ট্যাবলিশ করেছেন, তৃণমূল নেতাকর্মীদের সাধারণ জনগণের মধ্যে বিএনপিকে নিয়ে গেছেন। আজকে যারা বিএনপি করছেন মান্দাতে, আমার বিশ্বাস যারা বিএনপি করছেন 100 ভাগের মধ্যে 100%-এর মধ্যে 98% বিএনপির নেতাকর্মীদের শেকড় ছিল, তাদের রাজনৈতিক নেতা ছিল হয় ডাক্তার টিপু, না হলে আলহাজ মোখলেসুর রহমান মকে। জনাব শামসুল আলম প্রামাণিকের নেতৃত্বে বা তৃণমূল পর্যায় থেকে তাদের ইকরামুল বারী টিপু এবং আলহাজ মোখলেসুর রহমান মকের নেতৃত্বেই, তাদের আদর্শে, তাদের নির্দেশেই দলে রাজনীতি করেছে তৃণমূল নেতাকর্মীরা। এবং এখানে যারা রাজনীতি এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত মান্দাতে যারা রাজনীতি করছে, এখন যে পজিশনে হোক না কেন, আমি রাজনীতির শুরুর কথা বলছি, যারাই রাজনীতি শুরু করেছে সবাই কেউ হয় মোখলেসুর রহমান মকে নেতৃত্বে ছিলেন, না হলে ডাক্তার ইকরামুল বারী টিপুর নেতৃত্বে রাজনীতি করেছেন। আজকে বর্তমানে সে সময় আমি যতটুকু আমি তখন ছাত্র দল করতাম,
আমি দেখেছি, আমি নিজে মিছিল করেছি। দেলাবাড়ি থেকে মিছিল নিয়ে হাঁটতে হাঁটতে সবাই হাট পর্যন্ত যেতাম আমরা। যারা সে সময়, এখন যারা সিনিয়ররা আছেন তারা মনে পড়বে। আবার দেলাবাড়ি থেকে জুতবাজার পর্যন্ত হেঁটে হেঁটে মিছিল যেত। দেলাবাড়ি থেকে আপনার কি বলে এটা, চকগড়ি হাট পর্যন্ত মিছিল যেত। হেঁটে তৃণমূল নেতাকর্মীরা হেঁটে মিছিল নিয়ে যেতেন। হেঁটে মিছিল করে ওইখানে জনসভা করে আবার হেঁটে ব্যাক করে দেলাবাড়িতে মুড়ি, সেই সময় মুড়ি, বুন্দিয়া, রং চা এটা খাওয়াতেন কর্মীদেরকে। তারপরেও কর্মীদের মধ্যে কোনো চিন্তা ছিল না। সবাই খুব উৎসবভাবে, উৎফুল্লভাবে মিটিং মিছিল করে এই মুড়ি আর ওই যে গোল গোল মুরগি, এখন আছে কিনা জানি না, এই লাল লাল মুরগিগুলো দিয়ে খেয়ে দিয়ে চলে আসতো। কোনো সময় চানাচুর দিত। বিস্কিটটা তো খুব কম, একটু ভালো খাবার হলে বিস্কিট সেই সময়। তো এইভাবে তৃণমূলের আগেকার যারা সিনিয়র নেতারা আছে, এইভাবে প্রত্যেকটা নেতা পায়ে হেঁটে শ্রম দিয়ে পরিশ্রম করে আজকে মান্দা থানা বিএনপিকে স্ট্যাবলিশ করেছেন। বিএনপি আজকে এমনি এই জায়গায় আসেনি। আজকে যারাই হোক, আমরা কেউ মন্ত্রী হতে চাচ্ছি, কেউ এমপি হতে চাচ্ছি, কেউ উপজেলা চেয়ারম্যান হতে চাচ্ছি, কেউ চেয়ারম্যান হতে চাচ্ছি, কেন? বিএনপি তৃণমূল নেতাকর্মীদের ভরসায়, দলের ভরসায়, বিএনপির ভরসায়। কিন্তু এই বিএনপিকে মান্দা থানাতে এস্টাবলিশ করার জন্য যে 2জন বা 3জন ব্যক্তি ছিলেন, এই 2জন বা 3জন ব্যক্তি এই বিএনপিকে গড়ে তুলেছেন। আজকে সেই বিএনপির গাছটা রোপণ করে তারা ফল পর্যন্ত নিয়ে গেছে। আজকে আমরা যারা এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, চেয়ারম্যান হতে চাই, তারা এই ফলটা খাওয়ার জন্য বসে আছি বর্তমানে এই অবস্থায়। এবং আমার এর মধ্যে আমি আর একটা কথা বলি, এটা সম্ভবত 2001 সালের নির্বাচনের সময়, সেই সময় আমি দেখেছি ইমাজউদ্দিন তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ইমাজউদ্দিন প্রামাণিকের নির্বাচনের ডেটের ঠিক কিছুদিন আগের ঘটনা। ইমাজউদ্দিন প্রামাণিক এত বড় মিছিল বের করেছিলেন মান্দাতে, এবং সবাই গোটা মান্দা রব হয়ে গেছিল যে ইমাজউদ্দিন প্রামাণিক বের হয়ে যাবে, উইন করবে। তখন আমাদের মান্দার থানা বিএনপির নেতা মরহুম মনসুর রহমান মৃধার নেতৃত্বে এই মিছিলটাকে ওনার বলিষ্ঠ সাহস, উনি সামনে থেকে এই মিছিলকে নেতৃত্ব দিয়ে এই মিছিলকে, আওয়ামী লীগের এই মিছিলটাকে ছত্রভঙ্গ করেছিলেন। ছত্রভঙ্গের সময় আমি নিজে ছিলাম ওই সময়। ছত্রভঙ্গ করেছিলেন, এবং তারপরে ওই একটা মিছিলের উপর ছত্রভঙ্গ করার পরেই শামসুল আলম প্রামাণিক সবাই এটা বলে থাকেন যে ওই একটা মিছিল ছত্রভঙ্গ করার ফলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্বল হয়ে পড়ে এবং শামসুল আলম প্রামাণিক 2001 সালের এমপি নির্বাচিত হন। তো এই যে সিনিয়র নেতাদের যে দলের প্রতি আনুগত্য, দলটাকে যে এস্টাবলিশ করার পিছনে যে তাদের যে শ্রম মেধা, এই শ্রমের মেধার ফলেই হচ্ছে আজকে মান্দা থানা বিএনপি এমনিতে এই জায়গায় আসেনি। জনাব শামসুল আলম প্রামাণিকের দূরদর্শী নেতৃত্বে এবং মখলেছুর রহমান মকে এবং ডাক্তার ইকরামুল বারী টিপুর তৃণমূল পর্যায়ে পরিশ্রমে ফলে আজকে মান্দা থানা বিএনপি আজকে এস্টাবলিশ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা যতটুকু আমরা বুঝি যে রাজনীতি, যে কোনো শিক্ষাগুরু হোক, রাজনৈতিক গুরু হোক, যেটাই হোক না কেন, সে পদে থাকুক আর পদে না থাকুক, সে যেটাই হোক না কেন, তাকে সম্মান দেওয়া জুনিয়রদের, এটা আমাদের ভদ্রতার মধ্যে, নৈতিকতার মধ্যে পড়ে। কিন্তু আমরা বিএনপির কিছু সবাই বলবো না, কিছু নেতারা আজকে অন্য নেতাকে, তার অনুসারীকে খুশি করার জন্য, তেল মারার জন্য, তাকে একটা সামান্যতম হয় সেক্রেটারি অথবা সাংগঠনিক একটা ছোট পদের জন্য তার নেতাকে খুশি করতে করতে, তেল মারতে পারতে তার নেতাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যান যে নেতা অবিসাংবাদিত নেতা হয়ে যান, মানে নেলসন ম্যান্ডেলা সমতুল্য নেতাকে করে ফেলেন। এই তেল মারার জন্যে এটা কেন করছেন? কারণ হচ্ছে যে তারা একটা সামান্যতম হয়তো বা সেক্রেটারি হতে চান, কেউ সাংগঠনিক সম্পাদক হতে চান। কিন্তু এই তেল মারাটা কিন্তু যারা এই তেলটা মারছেন, আমি অতীতেও তাদের প্রোগ্রামগুলো দেখেছি, তারা আজকে যাকে প্রতিপক্ষ মনে করছেন, আজকে যাকে প্রকাশ্যে মিটিংয়ে যাদের সম্পর্কে বিষোদাকার করছেন, ঠিক ওই নেতায় কিছুদিন আগে ওই নেতার আন্ডারে রাজনীতি করেছে এবং তাকে ওই সময় ওইভাবেই তেল মারতেন। যখন দেখেছেন যে সুবিধা পাননি, তখন আবার ওই নেতাকে বাদ দিয়ে আর একজনের কাছে। আবার বহু নেতা আছে, তাদের
একটা ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন। মোখলেসুর রহমান মকের আত্মীয়র পরিচয় দিয়ে আত্মীয়র নাম ভেঙে তিনি আজকে অনেক বড় নেতা হয়ে গেছেন। আছে তো এরকম, বান্দাতে আছে। এটা আমি কারো নাম বলবো না, আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবে। বাট আমি তো দেখেছি আজকে ওই নেতা আবার যে সারা জীবন মোখলেসুর রহমান মকের আত্মীয় পরিচয় দিয়ে মানে ক্ষমতা খাটিয়েছে, নেতৃত্ব দিয়েছে, পদ পেয়েছে, আজকে একটা পর্যায়ে চলে আসছে, সেই আবার এখন তার মোখলেসুর রহমান মকের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমি মনে করি যারা অযোগ্য, যাদের কোনো যোগ্যতা নাই, তারা হচ্ছে তেল মারা পছন্দ করে, মানে তেল মেরে মেরে পদ ভাগা নিতে চায়। কিন্তু যোগ্যতা সম্পূর্ণ লোক, ত্যাগী কর্মী, ত্যাগী নেতা, দলের জন্য যাদের শ্রম আছে, তারা কোনো সময় তেল মারা পছন্দ করে না। এবং তেল মারা আমি এ ফাঁকে একটা ইতিহাস বলি। এটা 1981 সালের ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সময় মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী এটা হচ্ছে ডক্টর ইমাজউদ্দিন আহমেদের একটা বই আছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিরোনামে। সেখানে একটা বর্ণনা আসছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো সময় তেল মারা পছন্দ করতেন না। তো উনি যে কোনো একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা ওনাকে সালাম দিয়ে ওনাকে বলছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলছিল যে আপনার স্যুটটা অনেক সুন্দর। আমাদের নেতা তো সবসময় স্যুট প্যান্ট পরে থাকতেন। এই কথা শুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষিপ্ত হলেন। ক্ষিপ্ত হওয়ার পর তিনি বললেন যে তুমি আর আমার সামনে কোনোদিন আসবে না। এবং তার সেই সময় তৎকালীন মহাসচিবকে বলেছেন যে একে যেন আমার সামনে না আসতে দেয়, কারণ আমি এসব পছন্দ করি না। এরা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস। কারণ যারা তেল মারে তারা হচ্ছে ওই নেতাকে ভালো চায় না, নেতাকে হচ্ছে পচানোর জন্য চেষ্টা করে। ঠিক একই রকম 17 বছর আমরা দেখেছি শেখ হাসিনাকে কিভাবে তেল মেরেছে। তাকে তেল মারতে মারতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল কিছু কিছু সাংবাদিক, আওয়ামী লীগের নেতারা, যে সে হচ্ছে এই মানে বাংলাদেশের নেত্রী না, সে হচ্ছে সারা পৃথিবীর নেত্রী এবং এই জগতেরই নেত্রী না, তিনি হচ্ছে অন্য জগতের নেত্রী। আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আজকে এই যে শেখ হাসিনা পরিণতিটা আপনাদের চোখের সামনে প্রমাণ। আজকে তেলবাজ নেতারা কিন্তু তাদের সাথে নাই। শেখ হাসিনা বিপদের সময় তেলবাজ নেতারা কেউ পাচ্ছেন না। ঠিক আজকে যারা তেল মারছে তারা দুদিন পরে যদি আপনার কাছ থেকে সুবিধা না পায়, তাহলে আর একজনের কাছে যা তেল মারা শুরু করবে। এটাই হচ্ছে রাজনীতিতে। এটা সুতরাং তেলবাজ নেতাদেরকে আমাদের নেতা নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সঙ্গে যারা কথা বলেছেন, তিনি খুব কম কথা বলেন এবং কাজ ছাড়া অতিরিক্ত কথা তিনি পছন্দ করেন। তেল মারা তিনি কোনোদিনই পছন্দ করেন। যারা কথা বলেছেন তারা বলতে পারবেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই রকম। কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ের নেতারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের নেতাকে নেলসন ম্যান্ডেলা পর্যন্ত নিয়ে চলে যায়। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে সেটা হচ্ছে বিএনপিতে বর্তমান যারা নেতৃত্ব আছেন ওনারও অবদান কম নাই, ওনারও অবদান আছে, উনিও দলকে বিপদের সময় সঙ্গে, কিন্তু সিনিয়রদেরকে সম্মান করা। আমি একটা গ্রুপের রাজনীতি করলাম বলে আর একটা গ্রুপের নেতাকে আমি যা নয় তাই বলবো, অসম্মানই করব, এটা কোনো সময় ভদ্রলোকের কাজ হয় না এবং কোনো সময় ত্যাগী নেতাকর্মীদের কাজ হয় না। এবং আমার আশ্চর্য লাগে যে নেতাকে খুশি করার জন্যে তার অনুসারীরা তেল মারেন, ওই নেতাটা কিভাবে এটা মেনে নেন এবং ওনার কাছে কি আসলে সরি টু সে ওনার কি পার্সোনালিটিতে কি একটু লাগে না, নাকি পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ যেটা মেনে নেওয়ার কথা না, এটা আমি জানি না, এটা আমার বোধগম্য নয়। ইভেন আপনার বর্তমানে যে এইখান থেকে যতক্ষণ পর্যন্ত মান্দা থানা বিএনপিতে তেল মারাটার জন্য আজকে বিএনপি বিভক্তি হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে। আজকে অনেক নেতাকে এমপি বানিয়ে দিয়েছে, অনেকে আবার মন্ত্রীও বানিয়ে দিয়েছেন। বিএনপি একটা বড় সংগঠন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভাব নাই, স্থানীয় নেতাদের অভাব নাই। আমার যতটুকু আছে প্রায় 400 বা 500-রও বেশি হচ্ছে নির্বাহী কমিটির সদস্য। ইভেন আপনার ভাইস চেয়ারম্যান প্রায় 70 থেকে 80 জনের মতো। তারপরে হচ্ছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ওই রকমই 70-80 জনের মতো, প্লাস হচ্ছে স্থায়ী কমিটির সদস্য আছে 20-21 জন। এখন এভারেজে যদি আমরা দেখি যে কেন্দ্রীয় নট এ নির্বাহী কমিটি মেম্বার, যদি আমরা স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান যদি তারপরে দেখি যে প্রায় 300 জন।
তাহলে যদি কেন্দ্রীয় নেতা হলে যদি তাকে দল নমিনেশন দেয়, তাহলে তো নির্বাহী কমিটির সদস্য পর্যন্ত আসা লাগে না, উপরের পর্যায়ে উপরের পজিশনে যারা আছে তারাই তো নমিনেশন পেয়ে যায়। যদি ওইভাবে যদি হয়, দল যদি ওইভাবে কেন্দ্রীয় নেতা পর্যায়ে নমিনেশন যদি বিবেচনা করে। আবার বহু কেন্দ্রীয় নেতা আছে নমিনেশন পান না, বহু স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে তারা নমিনেশন পায়নি, বহু ভাইস চেয়ারম্যান আছে তারা নমিনেশন। আমি এক্সাম্পল দিতে পারি, বরকতুল্লাহ বুল্লু সাহেব সে সময় যুব দলের প্রেসিডেন্ট ছিলেন, ইভেন যুব দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন, ইভেন দলের মনে হয় যুগ্ম মহাসচিব বা এই জাতীয় কোনো কিছু ছিলেন। কিন্তু বরকতুল্লাহ বুলুকে নমিনেশন না দিয়ে এম এ হাশেম সাহেব, তিনি একটা থানার একটা সদস্য ছিলেন পার্টি, তাকে দল নমিনেশন দিয়েছিল এবং 2001 সালে এম এ হাশেম সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন। এরকম আমি ভরি ভরি এক্সাম্পল দিতে পারি। সো কেন্দ্রীয় নেতা বড় নেতা হলে যে তৃণমূল নেতারা নমিনেশন পাবে না বা তাদের জন্য যদি তারাই যে নমিনেশন পাবে, এটা কেউ বলতে পারে না। এবং ইভেন যদি এরকম কোনো কিছু থাকে তাহলে বরঞ্চ উচিত যে সেটা হচ্ছে যদি দল কাউকে বিএনপি যদি কারোর নামে লিখে দিয়ে থাকে, বিএনপি যদি কাউকে কারোর নামে যদি লিস্ট দিয়ে থাকে মান্দাতার বিএনপি, তাহলে উচিত যে কেন্দ্র থেকে তার নামে একটা চিঠি ইস্যু করা যে বিএনপিতে অমুক রাজনীতি করতে পারবে, অমুকের নেতৃত্বে রাজনীতি করতে হবে, অমুক নমিনেশন পাবে, বাকিগুলো অমুকের আন্ডারে রাজনীতি করবে। তো এরকম চিঠি আনলে তো এত ঝামেলা থাকে না, এই যে নেতাকে তো এত তেল মারা লাগে না। সো এই জিনিসগুলোর মান্দা থানা বিএনপিতে আজকে বিশৃঙ্খল পরিস্থিতি। আজকে তৃণমূল নেতা কর্মীরা মানে চিন্তায় খুঁজে পায় না যে কোন দিকে যাবে। অমুক নেতার কাছে গেলে অমুক নেতাও খুশি হয়, অমুক নেতার কাছে গেলে অমুক, কেন এটা হবে? বিএনপি যারা করে, আমিও বিএনপি করি, ডাক্তার টিপুও বিএনপি করে, মক্কে সাহেবও বিএনপি করে, মতিন সাহেবও বিএনপি করে, বাবুল চৌধুরী বিএনপি করে। তাহলে সবাই যদি বিএনপি করে, আপনি কে বলতে পারবে? যদি আমি আজকে নমিনেশন পাই, তাহলে আমি কি বলতে পারবো যে মতিন সাহেবের লোকের দরকার নাই, বাবুল সাহেবের লোকের দরকার নাই, বা মক্কে সাহেবের লোকের দরকার না? আবার যদি মতিন সাহেব যদি নমিনেশন পায়, তাহলে মতিন সাহেব বলতে পারবে যে টিপু ডাক্তার মক্কে বা অমুকের লোকের কারোর দরকার না, আমার লোক দিয়ে আমি নির্বাচিত হব? সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, সবাইকে নিয়ে নির্বাচিত হতে হবে। যদি সবাইকে নিয়ে নির্বাচিত হতে হয়, সবার যদি প্রয়োজন হয়, আমারও প্রয়োজন হয়, আপনারও প্রয়োজন হয়, অমুকেরও প্রয়োজন হয়, তাহলে সবার প্রতি সবার সম্মানবোধটা থাকতে হবে। তৃণমূল নেতাকর্মীরা যার সঙ্গে ইচ্ছা সকল নেতাকে শ্রদ্ধা করবে। এইভাবে আমাদেরকে যারা নেতৃত্ব আছে তাদেরকে তৃণমূল নেতাকর্মীদের এই মেসেজটা দেওয়া উচিত যে না, উনিও বিএনপি করে, অমুকও বিএনপি করে, কাউকে আমরা অশ্রদ্ধা করতে পারি না, কারণ সেও ধানের শীষের লোক, সেও ধানের শীষের লোক। সকলের প্রতি একটা সৌহার্দ্য থাকবে, সম্মানবোধ থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে একে অন্যের প্রতি। এবং সকল নেতা যে নেতার পছন্দ হয় সে কর্মী সে নেতার অধীনে রাজনীতি করবে। এতে তো কোনো ডিভাইডেড করার দরকার নেই। আমি নিজে দেখেছি যে আজকে অমুকের সঙ্গে অমুক গেছে, ও আর একটা নেতার অনুসারীরা বলছে যে তুমি ওর সাথে গেছো, তোমাকে পদ দেওয়া হবে না। সরি টু সে, বিএনপি তো কারো বাবার নয়। বিএনপি কারো বাবার নামে বিএনপি মান্দা থানা বিএনপি লিখে দেয়নি। বিএনপি সকলের, বিএনপি তৃণমূল নেতা কর্মীরা। আজকে আপনারা বলতে পারেন, অনেকেই বলতে পারে যে অনেকে ত্যাগী নেতা মামলা খেয়েছে। যদি মামলার বিবেচনা যায় তো বিএনপিতে মান্দা থানা বিএনপি অনেক কর্মীর নামে আমি বলতে পারি যে নেতার চাইতে মামলা বেশি তার নামে। তাহলে ওনাকে নেতা মানেন না কেন? আপনি নেতা কিসের? আবার অনেক নেতা কর্মীরা আজকে যা তেল মারে যেসব কিছু নেতাদের, আমি 5 তারিখের আগে ওই নেতাদেরকে আমি দেখিনি, আমি নিজে দেখিনি, ওই নেতাদেরকে দেখিনি। আজকে তারা তেল মারে একটা সামান্য একটা পদের জন্য আজকে তেল মারছে। এরা যা তেল মারে, নেতার তেল মারা মানে আমি মনে করি যে এ হচ্ছে নেতার ক্ষতি করছে। এবং এদের থেকে যত তাড়াতাড়ি সবাইকে সতর্ক থাকা যাবে তত তাড়াতাড়ি হচ্ছে দল সংগঠিত হবে, তৃণমূল নেতাকর্মীরা বিপদগ্রস্ততা থেকে মুক্তি পাবে। আজকে যারা তেল মারছে, আজকে তারা এই সুসময় যে হাইব্রিড দিয়ে রাজনীতি করছেন, দুঃসময় কিন্তু এই হাইব্রিডদের আর পাবেন না, কেউই পাবো না, আমিও পাবো না, আপনিও পাবেন না, কেউই পাবেন না। ঠিক ত্যাগীদেরই দরকার হবে। তখন ত্যাগীদের কাছে গেলে তখন আপনাদের ত্যাগী কি মূল্যায়ন করবে, ত্যাগীরা কি বলবে, এটা আমাদের সকলকে হিসাব। সুসময় যেহেতু আসে, দুঃসময় আবার আসবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক। আওয়ামী লীগের সুসময় ছিল না, এখন দুঃসময় আসেনি? তো রাজনীতিতে এইরকমই উত্থান পতন রাজনীতিতে। এই জিনিসগুলো থেকে আমাদেরকে সকলকে দূরে থাকা উচিত। এবং আমার মনে হয় সবাই আমাদের কাছে সম্মানিত লোক। আজকে আমরা মনে করি যে একজনকে ছোট করে আর একজন কোনোদিন বড় হতে পারে না।
আজকে আমাকে যে ছোট করবে, আমি যদি কাউকে ছোট করি তাহলে আমি বড় হতে পারি না। সকলকে সকলের প্রতি সম্মানবোধ রাখা উচিত। প্রকাশ্যে মিটিংয়ে অমুকের বিরুদ্ধে বিষোদ্গার, আমি তো দেখেছি অনেকে বলেন যে অনেকে অমুকের পক্ষে নির্বাচন করেছে, কলসের পক্ষে নির্বাচন করেছে, অনেকে আবার বলেন যে আওয়ামী লীগের সাবেক সভাপতিকে অমুকে শেল্টার দিচ্ছে। এটাও তো জানি যে নাহিদের টাকা নিয়ে অনেকে নির্বাচন করেছে, এটা মানদার মানুষ জানে তো। নাহিদের টাকা নিয়ে অনেক জায়গাতে চেয়ারম্যান হয়েছে, এটা তো জানে। নাহিদের নির্বাচিত করার জন্য অনেক টাকা নিয়েছে, এটাও তো মানদার মানুষ জানে। তাহলে আমাদের সবার পিছনে নোংরা আছে। আমরা নিজেদের নোংরাটা পরিষ্কার না করে আমরা অন্যকে কিভাবে বলতে যাই? এটা আমাদের সকলের উচিত এখান থেকে বের হয়ে আসা, এবং আমরা মনে করি যে এটা যত তাড়াতাড়ি আমরা বের হতে আমাদের সকলের প্রতি সম্মানবোধ নিয়ে চলা উচিত। দল যাকে যোগ্য মনে করবেন তার পক্ষে আমরা সকলেই কাজ করব। দল যদি নমিনেশন দেয় তার পক্ষে আমরা সকলেই কাজ করব। সকলেরই দরকার। আমরা আজকে একজন কর্মী, 5 জন কর্মী, 10 জন কর্মী, 100 জন কর্মী, যার যেটা করে সকলকেই দরকার। যদি আমরা মান্দা থানা বিএনপিটাকে আবার ধরে রাখতে চাই, আবার যদি নির্বাচিত করতে চাই, তা না হলে আজকে ডে বাই ডে জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে। জামাত ইসলাম হচ্ছে আজকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত জামাত ইসলাম পেয়েছে। জামাত ইসলাম আজকে সংগঠনটা গুছাচ্ছে, আর আমরা একজন আরেকজন নেতার পিছনে বসে আছি হচ্ছে নোংরামি করা নিয়ে। এই নোংরামি করে আমাদের দলের কোনো ফল আসবে না, এবং আমি মনে করি এই দলটাকে রসানলে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা, এবং কিছু নেতা, 2-1 জন নেতা, এই সিটাফোটা কিছু ননসেন্স টাইপের নেতা, যারা হচ্ছে তেল মেরে সামান্য পদের জন্য, আজকে যদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে উনি পদ পাবে না, 1 সপ্তাহ 1 মাস পর ওই নেতার কাছে থাকবে, যেখানে যাবে পদ পাবে সেখানে যাবে। দিস ইজ রিয়ালিটি। এটা রিয়ালিটি। কারণ হচ্ছে যে নেতা আজকে একজনের আরেকজনের কাছে যেতে পারে, ওই নেতা আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছেও যেতে পারে। এইসব থেকে আমাদেরকে বিরত থাকা হচ্ছে, এবং তৃণমূল নেতা কর্মীদেরকে এই তেলবাজ নেতাদের কাছ থেকে সতর্ক করা হচ্ছে। কারণ আপনাদের ত্যাগে, আপনাদের কষ্টে, পরিশ্রম, এইসব বহু নেতারা ঢাকাতে পালিয়েছিল, বহু নেতারা ওই অমুক জায়গায় পালিয়েছে, তমুক জায়গায়, কিন্তু তৃণমূল নেতা কর্মীরা আপনারা কিন্তু পালাতে পারেননি। আপনারা রাস্তায় থেকেছেন, ধান খেতে শুয়েছেন, আপনাদের কিন্তু সে সময় নেতারা খোঁজ রাখেনি। আজকে যারা তেলবাজি করে আপনার দলটাকে সংগঠনকে নষ্ট করছে, তৃণমূল নেতা কর্মীদেরও উচিত তাদেরকে সঙ্গে সঙ্গে তেল মারা নেতাদেরকে ধরা। কেন আপনারা তেল মেরে দলটাকে নষ্ট করছেন? আপনারা ছিলেন কই? আমরা যখন বিপদে ছিলাম, আমরা যখন মামলায় ছিলাম, যে তখন আপনাদেরকে তো পাইনি। আজকে তেল মারছেন। এটা তৃণমূল নেতা কর্মীদের আমাদের দলটাকে বাঁচানোর জন্য, সংগঠনটাকে বাঁচানোর জন্য। এবং আমি মনে করি এই যে আগামীতে কাউন্সিল আছে, এই কাউন্সিলের তেলবাজ থেকে দূরে থাকা উচিত। তৃণমূল নেতা কর্মীরা সত্যি যদি বিএনপিকে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা জানেন বিএনপির শেকড় কাদের দ্বারা ভিত মজবুত হয়েছে, বিএনপি কিভাবে গুছিয়ে উঠেছে, বিএনপিকে কারা নিয়ে আসছে এই জায়গাতে। সেই সব নেতারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, ভিত মজবুত যারা করেছে, এই বিএনপিকে যারা গাছ লাগিয়েছেন, সিনিয়র নেতারা যাদের আন্ডারে আপনারা রাজনীতিতে এসেছেন, রাজনীতিতে হাতে খড়ি যাদের আনতে, যদি তারা নির্বাচন করে, তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব হবে তাদের পক্ষে দাঁড়ানো। হাইব্রিড, তেলবাজ, এদের থেকে বিরত থাকাটা এটা হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব, এটা ইমানই দায়িত্ব। কারণ হচ্ছে আপনি গুরুজনকে যদি সম্মান না করেন, যে আপনাকে নেতা বানিয়েছে তাকে যদি আপনি সম্মান না করেন, তাহলে ভবিষ্যতে আপনি যাকে নেতা বানাবেন সে আপনাকে সম্মান করবে না। টিট ফর ট্যাট, আপনাকে ইট মারলে পাটকেল খেতেই হবে। আপনি যদি অন্যকে সম্মান না করেন, তা আপনাকেও কেউ অসম্মানিত করবে। সো এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমি বিশ্বাস করি যে আমরা সকলে আমরা সকল ভেদাভেদ বলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মান্দা থানা বিএনপিকে আমরা স্ট্যাবলিশ করি। সকল নেতারা আমরা একত্রে যারা আছেন সবাই মিলে দলটাকে সুসংগঠিত করে তৃণমূল নেতাকর্মীদের স্বাধীনতা দিই। তৃণমূল নেতাকর্মীরা জেলের মধ্যে যে বন্দি করে রেখেছে, অমুক নেতার কাছে অমুক নেতা, এই জেলের মধ্যে, এই জেল তো 17 বছর তো তৃণমূল নেতাকর্মীরা ভাই জেলে ছিলই। তো এই যে স্বৈরাচার মুক্ত সময়ে নতুনভাবে আর যে নেতাকর্মীদের জেলে না রাখি, একটা বাইন্ডিংসের মধ্যে না রাখি, সকলকে উন্মুক্ত করে দিই যে আমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি যোগ্যতা, যার যেটা যোগ্যতা আছে তৃণমূল নেতাকর্মী তাকেই মূল্যায়ন করবে।
যার যতটুকু যোগ্যতা সে যোগ্যতা অনুসারে তৃণমূল নেতাকর্মীরা মূল্যায়ন করবে এবং সকল নেতার কাছে তারা বুক ফুলিয়ে যেতে পারবে, মন খুলে কথা বলতে পারবে, তারা তাদেরকে সম্মান করতে পারবে যে এই যে দোষারোপ বা গ্রুপিং রাজনীতি থেকে আসুন আমরা বের হয়ে যাই। তাহলে দলও সংগঠিত হবে এবং মান্দাতারা বিএনপিও সংগঠিত এবং তৃণমূল নেতাকর্মীরাও মুক্তি পাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।